নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের নিয়ে যাব একটা সুন্দর তীর্থস্থান দেখাবার জন্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। এরকম ভিডিও আপনারা অনেক দেখেছেন, কিন্তু এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু অজানা তথ্য আশা করব কেউ আপনাদের জানায়নি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, খুব ভালো লাগবে। এটা বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে রামপুরহাটগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন। অল্প সময়ের মধ্যে প্রান্তিক নামক স্টেশনে নেমে পড়ুন। প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালীতলা যাবার দূরত্ব বিশেষ কিছু নয়। প্রান্তিক স্টেশন থেকে যাকে হোক জিজ্ঞাসা করবেন পায়ে হেঁটে কঙ্কালীতলা যাবার বাস স্ট্যান্ডটা কোথায়, আপনাকে দেখিয়ে দেবে মাত্র 5 মিনিট। একটা তালিকা আপনাদের দিয়ে দিলাম, এই তালিকাটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের উপকারে লাগতে পারে। আমি এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট কঙ্কালীতলা বাস স্ট্যান্ডে চলে এলাম। একটা ছোট নদীর উপর ব্রিজ আছে, ওই ব্রিজটাই কঙ্কালীতলা যাবার বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ভাড়া মাত্র 10 টাকা আর টোটো ভাড়া 20 টাকা। বাস আসতে দেরি হচ্ছে দেখে আমি একটা টোটোওয়ালাকে দাঁড় করালাম। সেই টোটোয় উঠে পড়লাম কঙ্কালীতলা যাবার উদ্দেশ্যে। টোটো আমার ছেড়ে দিল। দুপাশারে শুধু জমি আর জমি। এই জমির মাঝখান দিয়ে আমার টোটো ছুটে চলল। দুপাশারই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমার মনটা জুড়িয়ে গেল। তবে একটা কষ্ট আমি পেলাম, কারণ রাস্তাটা চওড়া হওয়ার জন্যে দুপাশারই যেসব বাড়িগুলো ছিল কিছু বাড়ি ভাঙা পড়েছে। এখন শীতের সময়, চারিদিকে শুধু নলেন গুড়ের গন্ধ বেরোচ্ছে। তা এপাশ ওপাশ কিছু কিছু নলেন গুড়ের দোকান বসেছে। টোটোলাকে আমি দাঁড় করালাম একটা গুড়ের দোকানের সামনে। সেখান থেকে কিছুটা নলেন গুড় কেনার জন্যে। নলেন গুড় মানে খেজুরের গুড়। খুব সুন্দর লাগে শীতকালে এই খেজুরের গুড় খেতে। আমি নেমে পড়লাম, কিছুটা গুড় কিনে নিলাম। দামও সস্তা আছে, গুড়ের গন্ধটাও খুব সুন্দর। এবার এখান থেকে গুড় কিনে আমি টোটোতে আবার উঠে পড়লাম। টোটো আমার ছেড়ে দিল। আবার টোটোটা ছুটতে থাকলো কঙ্কালীতলা যাবার উদ্দেশ্যে। দুপাশারই যে বাড়িগুলো ভাঙার জন্য রাস্তাটা চওড়া করেছে, খুব সুন্দর চওড়া। সারি সারি হলুদ ধানে ভরা। কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান পেকে গেছে। আবার একটা রাস্তা ফ্যাঁকড়া বেরিয়েছে, তবে জানি না এই ফ্যাঁকড়াটা কোথায়। অবশেষে কঙ্কালীতলা যাবার মূল ফটকে এসে উপস্থিত হলাম। এখানে ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। এখান থেকে 1 মিনিটের পর কঙ্কালীতলা কঙ্কালী মায়ের মন্দির। আমি এখান থেকে হাঁটতে শুরু করলাম। এদিক ওদিক তাকাতে তাকাতে এলাম দুপাশারই পসরা সাজিয়ে বসে আছেন ডালার দোকানগুলো। কিছু কিছু ডালা কেউ কিনছেন, কেউ আবার কিনছেন না। আমি তো বিকেলবেলা এসেছি, তাই এখানে ভিড়ভাট্টাটা একটু কমই ছিল। আপনাদের কিছু দোকান দেখাবার চেষ্টা করলাম, এছাড়া কিছু কিছু দোকানের নামটাও দেখাবার চেষ্টা করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শেষ অবধি একটা বিশেষ কিছু জানতে পারবেন যে জানাটা আপনাদের আগে ছিল না। কারণ আমি মনে করব এই জিনিসটা জানানো খুব প্রয়োজন আছে, নাহলে খুব বিপদে পড়বেন আপনারা। কত সুন্দর সুন্দর দোকানের নাম, ছোট ছোট জায়গায় জুড়ে দোকানগুলো হয়ে আছে। যখন কোনো অনুষ্ঠান হয় এই দোকানগুলো সব খোলা থাকে। তোমায় দেখা একা একা দিন যে আমার কাটে না রে, মনে ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের, ও বন্ধু আমার মনে
ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো বাবাকে দেখা দিল গগন পারে সম্মুখে ওই হেরি পথ তোমারই কিরত পৌঁছাবে না মোর দুয়ারে পৌঁছাবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। গানটা শুনে মনটা আনন্দে ভরে গেল। মন্দিরের সামনে একটা বট গাছ আছে, সেই বট গাছে অনেক হনুমান, এদেরকে অনেকে খাবার দেয়। এরা সেই খাবার নিয়ে মহা আনন্দে গাছময় লাফালাফি করে। সামনেই একটা বড় জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে অনেক কিছু জিনিস বেচার জন্য অনেকেই বসে আছে। কেউ কেনেন, কেউ বা দেখে চলে যান। এনারা জীবিকা নির্বাহের জন্য সারাদিনটাই প্রায় এখানে বসে থাকেন। একটু আগিয়ে গিয়েই সুতো বাঁধা গাছ। আমাদের মনের মধ্যে এখনো আছে এই গাছে, বেশ কিছু জায়গায় এরকম গাছ থাকে, মন্দিরেও হয়। সুতোর সঙ্গে ইট বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। এটাকে মনস্কামনা বৃক্ষ বলা হয়। দেখতে পাচ্ছেন সুতোর মধ্যে কত ইট বেঁধে কত দিন ধরে সবাই ঝুলিয়ে রেখেছে। এটা ভান্ডারখানা, অর্থাৎ ভান্ডারা দেওয়া হয়, মানে মানুষজনকে খাওয়া দাওয়া করানোর সময় এখানে রান্নার ব্যবস্থা হয়। তারই ঠিক উল্টো দিকে মায়ের একটা ছোট মন্দিরের মতন করা আছে, অর্থাৎ মায়ের যে উৎপত্তি স্থল পুকুর, তার ঠিক গায়েই। এটা কোপাই নদী। রবীন্দ্রনাথ এই কোপাই নদীকে নিয়ে অনেক রকম ভাবে কবিতা লিখে গেছে। এটা কোপাই নদীর ঘাট। তার লেখা সেই কোপাই নদী আজকে অতটা সুন্দর হয়তো নেই, অতটা চঞ্চলও নেই। ওদিকে চড়া পড়ে গেছে বালি, এবং নদীটা আকারে অনেকটা ছোট হয়ে গেছে, তবে জলটা খুব স্থির। দূরে দেখুন বালির চর দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। ও প্রান্তের গাছগুলো জলের মধ্যে ছবি হয়ে যখন ভাসছে, অনেকটা দূর পর্যন্ত দেখাবার চেষ্টা করলাম। সরকার থেকে এই নদীর পাড়গুলো বোল্ডার দিয়ে বাঁধিয়ে দিয়েছে, যাতে ধস নেবে বা ক্ষয় হয় না পাড়গুলো। ওপারে একটা ইট ভাটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক নদীটার পাড়েই। এখানটায় বেশ কিছুক্ষণ বসে থাকলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি হয়। হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে। আমার বেশ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল ওপারে গিয়ে বালির চরে কিছুটা ছুটোছুটি করি, কিংবা বালি দিয়ে কিছুটা ঘর তৈরি করি, যেমন ছোটবেলায় বাড়িতে রাখা বালি দিয়ে আমরা ঘর তৈরি করতাম। এরপর কোপাই নদীর গা বেয়ে কঙ্কালীতলার মহাশ্মশান। তা সেখানে হয়তো আপনাদের নিয়ে যেতে ঠিক পারলাম না। ভিডিও তোলা যে নিষেধ তা নয়, হাতের সময়টা কম থাকার জন্য সেখানে নিয়ে যেতে পারলাম না। এইটা অনুষ্ঠানের সময় দীপদানের প্রকল্প চলে, মানে প্রক্রিয়া চলে। এখানে অনেকে দীপ নিয়ে আরতি করেন। নারী পুরুষ আলাদা আলাদা আছে। দূর থেকে আপনাদেরকে মহাশ্মশানটা দেখিয়ে দিলাম।
ওটা মহাশ্মশান। একদিকে ইলেকট্রিক চুল্লি আছে, আর একদিকে কাঠের চুল্লিও আছে। আবার ফিরে এলাম আমাদের সেই কঙ্কালী মায়ের মন্দির। আমার যে মূল উদ্দেশ্য ছিল মায়াকে দেখানো, তাই এই রাস্তা ধরে মায়ের মন্দিরের দিকে যাওয়া যায়। এখানে লোভ সামলাতে না পেরে অনেকের মতন কয়েকটা ছবি তুলে নিলাম। দেখি মায়ের মন্দিরের সামনে ছবি তুলে আমাকে দেখতে কেমন লাগে, তাই আপনাদেরও দেখালাম। জানি না এ ছবি আপনাদের ঠিক পছন্দ হবে কিনা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মায়ের মন্দিরে যাবার পথ। এই পথটা ধরে মায়ের মূল মন্দিরে আমরা এলাম। মায়ের এখানে কোনো মূর্তি নেই, কেবলমাত্র পটচিত্র আছে, একটা ছবি বাঁধানো আছে। তবে খুব সাবধান। দেখুন, সাবধানটা এই, এখানে ছবি তোলা নিষেধ। এক প্রকার আমি চুরি করেই ছবি তুললাম, কারণ ইউটিউবারদের আনাগোনা এবং ছবি তোলায় ভিড়ভাট্টার জন্যে হয়তো এনারা বন্ধ রেখেছেন ছবি তোলা। তা ওনারা টাঙিয়ে দিয়েছেন এখানে ছবি তোলা নিষেধ। রাতের কঙ্কালীতলা সেজে উঠল, কত সুন্দর দেখতে লাগছে। আই লাভ কঙ্কালীতলা লেখাটা গাছের মধ্য দিয়ে আলোর রোশনাই বেরিয়ে আসছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এবার এখান থেকে আমি চলে গেলাম মায়ের আসল উৎপত্তি স্থল। কথিতে আছে মা এই জায়গাটা থেকে উৎপন্ন হয়েছেন, মানে মাকে এখানেই পাওয়া গেছে। তা একটা কথা বলবো, এই যে কুণ্ড পুকুরটাকে পরিষ্কার করার প্রয়োজন আছে। জলটা দারুণ নোংরা। তা এখান থেকে কিছুটা জল মাথায় ছিটিয়ে নিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে আপনাদের দেখাতে চেষ্টা করলাম। দেখুন, শ্যাওলা পড়ে আছে। অন্ততপক্ষে এই জায়গাটা সংস্কার করার প্রয়োজন আছে। সংস্কার করতে তো কোনো বাধা নেই। মন্দির ঝাঁ চকচকে, কিন্তু কুণ্ড পুকুরটা ঝাঁ চকচকে নয়, যেটা কথিত অনুযায়ী মায়ের উৎপত্তি স্থল। মাকে এখান থেকেই পাওয়া গেছে। তা এই জল মাথায় নিলে নাকি অনেক শান্তি পাওয়া যায়। তাই আগের কথা অনুযায়ী আমিও মাথায় একটু ছিটিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার সময় হয়ে আসছে। রাতের কঙ্কালীতলায় আলোর যে ছটা গায়ে মেখে বাড়ি ফেরার জন্য চিন্তা ভাবনা করতে আরম্ভ করলাম। মন চাইছিল না, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো তেমন কোলাহল নেই। মাঝে মধ্যে মায়ের মন্দিরে বাজনা বাজার আওয়াজ, আর সেই মায়ের মন্দিরের সামনে থাকা বটগাছটি আলোয় রেঙে উঠেছে, কি সুন্দর। লোভ সামলাতে পারলাম না, এই বটগাছের কাছে গিয়ে গোটা কতক ছবিও তুলে নিলাম। রাতের কঙ্কালীতলায় ছবি তুলতে কেমন লাগে দেখার জন্য। এবার বিদায় জানাবার পালা মা কঙ্কালীকে। মা কঙ্কালীকে বিদায় জানিয়ে আস্তে আস্তে ফিরে আসার জন্য চিন্তা ভাবনা নিলাম। দেখছেন, রাত্রিবেলা অনেকেই পুজো দিতে আসেন। তা গোটা কতক ছবি আমি তুললাম। সবাই যেমন ছবি তুলে পোস্ট করেন, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে পোস্ট করলাম। দেখুন তো কেমন লাগছে আমাকে। মনে হয় আমি আমার রূপটাকে অন্য রকম ভাবে দেখতে পাচ্ছি।
দিনের বেলা এখানে ছবি তুলে যে আনন্দ পেয়েছিলাম, রাত্রে ছবি তুলে আরো যেন বেশি আনন্দ পেলাম। সেই বট গাছটা কি সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, হাতে কিছুটা সময় নিয়ে যাবার চেষ্টা করবেন। তাহলে অনেকটা সময় এখানে দিতে পারলে আপনি মন থেকে অনেক আনন্দ পাবেন। দেখুন, অনেকে অনেক রকম ভাবে বলেন, অনেক কীর্তনিয়া অর্থাৎ সত্য উদ্ঘাটনের জন্য নেমে পড়েছেন যেসব কীর্তনিয়ারা, তারা অনেক রকমের কথা বলে থাকেন। আমাদের ৫১ সতীপীঠটা আমাদের মন গড়া। তবে একটা কথা বলবো, আমাদের এই বাঙালি ধর্মের মধ্যে যে সতীপীঠগুলো আছে, যতই মন গড়া হোক, সেখানে ঘুরতে গিয়ে আমরা তো মনের দিক থেকে অনেক আনন্দ পাই। তবে একটা কথা বলবো, এসব জায়গায় গিয়ে বাউল গান শুনে মনটাকে তৃপ্তি করতে পারবেন। ফিরে আসার সময়, যাবার সময় যে মন্দির দেখে গিয়েছিলাম, একটা বিকল্প মন্দির, ফিরে আসার সময় সেই মন্দিরটা একবার দেখে নিলাম। এটা শিব দুর্গা মানে অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরের পাশে গাড়ি পার্কিং করার সুন্দর জায়গা আছে। তা কঙ্কালী মায়ের যে রথ আছে, সেই রথটাও আপনাদের দেখাবো। দেখুন, দুটো বাচ্চা কি সুন্দরভাবে পড়ে আছে জড়াজড়ি করে। দেখে কষ্টও লাগে, শীতের ঠান্ডায় গর্ত করে এরা দু ভাই বোনে কি সুন্দরভাবে ঘুমের দেশে চলে গেছে। এই যে ষাঁড়টা এখানে ছাড়াই থাকে, সবাই খেতে দেয়। এই ষাঁড় কোনো কিছু ক্ষতি করেন না, ওই খাবার খেয়ে নিজের জীবন ধারণ করার চেষ্টা করে। মন্দিরটা কবে তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পিছনে কে কে ছিলেন, সেটা কিন্তু লেখা আছে খোদাই করে, দেখালাম মাত্র। এখানে কোনো মূর্তি নেই, এখানেও সেই ছবি দিয়ে মায়ের সাধনা বা আরাধনা করা হয়। এটা হচ্ছে এই কমিটির তৈরি করা রথ। কারণ রথ উৎসবে এখানে খুব সুন্দরভাবে বা জাঁকজমক ভাবে হয়।
দেখতে পাচ্ছেন কত গাড়ি এখানে পার্কিং করা আছে, বিশাল বড় জায়গা। আপনি গাড়ি নিয়ে গেলেও পার্কিং এর কোনো অসুবিধা হবে না, এখানে আপনি গাড়ি রাখতে পারবেন। এবার সামনেই দেখুন সাধু সন্তগণ খাবেন, তাদের জন্য সরকার থেকে দুবেলা এক মুঠো অন্নের জন্য 1 টাকার মাধ্যমে এখানে একটা সেবা প্রতিষ্ঠান করা হয়েছে। পারলে আপনি এখানেও দান দিতে পারেন। তা এখানে যার যেমন ইচ্ছে দান দিলে সেই দান কখনোই অপাত্রে যাবে না। এবার ফিরে আসার পালা। এটা হচ্ছে কঙ্কালীতলার মূল ফটক। খুব আনন্দের সঙ্গে কঙ্কালীতলা ভ্রমণ করলাম এবং বিশেষ ঘটনা যেটা সেটাও আপনাদের জানালাম। ছবি তুলবেন খুব বুঝে। এখান থেকে বাস চেপে আমি আবার ফিরে এলাম প্রান্তিক। প্রান্তিকে এসে সেখানে ট্রেন চেপে আমি আমার আবার গন্তব্যস্থলের দিকে ফিরে পড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন এবং আমার এই পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।